কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার দুপুর 1:41 মুক্ত হলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। আর টিকেট পরপরই সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। সায়নের কাছে আমরা আসবো, কারণ এবিপি আনন্দর স্টুডিও থেকে প্রোগ্রাম করে ঘণ্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠান শেষ করে বেরোনোর পরপরই সায়নকে গ্রেফতার করা হয়। আজকে সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল করেছেন সায়নের মাও। মঙ্গলবার নবান্ন অভিযানের দিন যে কথা বলছিলাম, যে এবিপি আনন্দ স্টুডিও আসার পরই গ্রেফতার হন সায়ন লাহিড়ী। কিভাবে, তখন পুলিশ তাকে কি বলে, সমস্ত কিছু আমরা সায়নের কাছ থেকে শুনবো। কিন্তু আজকে কি হলো শুরুতে আপনাদের সামনে। আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকবো। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শনিবার দুপুর 2টোর মধ্যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে মুক্ত করতে হবে। শনিবার দুপুর 2টো বাজার আগেই 1:41 মুক্ত হলেন সায়ন লাহিড়ী। আর এর ঠিক পরপরই সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন সায়নের মাও। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পর রাতে এবিপি আনন্দর স্টুডিওয়ে আসেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। এরপরই গ্রেফতার করা হয় সায়ন লাহিড়ীকে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সায়ন। এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নমানে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আরজিকরের নেতা ছিলেন, তাকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? সওয়াল জবাব শুনে সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি বিচারপতি সিনহা নির্দেশে বলেন, আদালতের নির্দেশ ছাড়া সায়ন লাহিড়ীর বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছে বা ভবিষ্যতে যে মামলাগুলি রুজু হতে পারে সেগুলির প্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এরপরই শনিবার মুক্তি পেলেন সায়ন লাহিড়ী। আমি হাইকোর্টের রায়ে খুশি আছি। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। সুপ্রিম কোর্টে যাক, আমেরিকার ফেডারেল কোর্টে যাক, যেখানে ইচ্ছে যাক, যে কোনো কোর্ট থেকে থাপ্পড় খেয়ে বাড়ি ফিরবে, নন্দলাল হয়ে ফিরবে। এক গালে থাপ্পড় খেয়েছে হাইকোর্টে, দ্বিতীয় গালে থাপ্পড় খাবে, লাল হবে, হয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরবে। 2000 কোটি টাকার গত ওই 2টো দিনে ওই গন্ডগোলগুলোতে কলকাতা শহরের ক্ষতি হয়েছে। তাহলে যে বা যারা ডাকলেন তার দায় এবং দায়িত্বের জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন। বিচারের রায় নিয়ে বলার 100% আমাদের অধিকার আছে। আমি গতকাল আপনাদের এই কোর্টের রায় বেরোবার আগে এখানে বসে বলেছি, প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা। নবান্ন অভিযান ঘিরে উত্তাল হয়েছিল গঙ্গার এপার ওপার। ইট বৃষ্টি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, জল কামান, রক্ত ঝরা, কিছুই বাদ যায়নি। এবার তা ঘিরেই আইনি যুদ্ধ, হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন স্টুডিওতে সায়ন লাহিড়ী রয়েছেন। সায়ন, শুরুতেই জানতে চাইব এই পর্বে যে তোমাকে যখন এবিপি আনন্দর প্রোগ্রাম শেষ করে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান শেষ করে তুমি আমাদের স্টুডিওর বাইরে বেরোলে, তারপর কি হলো? তারপর আমি বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু দেখলাম অভিষিক্তা দিয়ে ডান দিকে যখন যাদবপুরের থানার আগে ঠিক একটা গাড়ি এসে দাঁড়ালো। প্রথমে ইন্ডিকেটার দিয়ে আপনাদের যে গাড়ি আমাকে পৌঁছে দিচ্ছিল, তো তাকে দাঁড় করানো হলো। আমি তখন বুঝলাম কিছু এখানটায় গন্ডগোল আছে। তো তারপরে দেখলাম যে কিছু ব্যক্তি খুব দশাশই চেহারার, তারা এসে আমাকে সামনে ধরলো। কেন বলছো? আমি তার পরিচয় জানিনি, সেটা আমি পরে। পুলিশের পোশাক পরে ছিলেন না? না না, পুলিশের পোশাক পরে ছিলেন না। তো তারপরে ইউনিফর্মে ছিলেন না। তো তারপরে এসে বললো, চলো এখানটায় তোমার নামে এফআইআর হয়েছে। আমি বললাম, আমি কি করলাম? তো তারা কিছুই জানায়নি। পরে ময়দান থানায় আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমাকে একটি কাগজে সই করানো হলো। তো আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমার দোষটা কি আছে, কিংবা কোনো ধারায়ও যদি আমাকে দেওয়া হয় তো সেটা তো আমার জানার অধিকার আছে। কিন্তু এখনো অবধি আমি ক্লিয়ার নই যে আমায় কোন কোন ধারায় এখানে অভিযুক্ত করা হয়েছে। খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা, ষড়যন্ত্র করা, অবৈধভাবে জমায়েত,
এই যে একের পর এক এই ধারাগুলো তোমার উপরে যুক্ত হয়েছিল সেগুলো তুমি জানো না? না, এই তোমাকে জানানো আপনাদের হয়নি? না, আমাকে পুলিশের পুলিশ তোমায় তুলে নিল জাস্ট তুলে নিয়েছে, এবং তুলেই তখন আমার কি প্রথমে বললো? যে ফোনটা ছিল সেই ফোনটা ওরা নিয়ে নিল গাড়ির মধ্যে। ফোনটা ওরা নিয়ে নিল? সাথে সাথে ফোনটা নিয়ে নিল গাড়ির মধ্যে। হ্যাঁ, সেটা তুমি বাড়িতেও জানাতে পারোনি যার ফলে? না, একদমই না। আচ্ছা, তারপরে এখানটা আমাকে ময়দান থানার ওখান থেকে নিয়ে যাওয়া হলো, আমাকে সেন্ট্রাল লকআপে রাখা হলো। আমার কথা হচ্ছে এই যে আন্দোলন, এই আন্দোলনটা যেই কেন্দ্র করে, যেই ঘটনাকে কেন্দ্র করে, দেখুন আমরা এখানটায় বিগত 22 দিন ধরে যে চর্চা করছি, এটা কিন্তু কোনো শার্লক হোমসের ডিটেকটিভ সিরিজ চলছে না, এটা কোনো রামগোপাল ভার্মার ক্রাইম থ্রিলার চলছে না, এটা বাস্তবে হয়েছে, এটা মেনে নিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনগুলো আছে, যে মেডিকেল কলেজগুলো আছে, এখানটায় পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানটায় ছাত্রছাত্রীরা পড়তে আসে। আজকে তাদের মধ্যে কি বার্তা আমরা এখানটায় দিতে পারছি? তাদের অভিভাবকরা এখানে কি ভাবছে যে আজকে কলকাতায় কি তাদেরকে এখানে পড়ানো পাঠাবে? যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায়, তারপরে তারা যখন পুলিশের কাছে যাবে, পুলিশও তো এখানে ইনঅ্যাক্টিভ প্রথম দিন থেকেই। তার জন্যই তো আজকে আমরা দেখলাম যে মাননীয় ম্যাডামকে বলতে যে তাড়াতাড়ি আমরা এই সিবিআইকে একটা ডেট বেঁধে দিল, 7 দিনের মধ্যে আমরা এই কেসকে সিবিআইকে দিয়ে দিলাম। অন্য কেসে আমরা দেখতে পেরেছি যে সিবিআই, বরঞ্চ সিবিআই এখানটায় কেস নিতে গেলে তার বিরোধিতা করে এখানটায় হাইকোর্ট এবং এই প্রশ্নগুলো তুলেই তো তোমরা সেদিন নবান্ন অভিযান করেছিলে। অবশ্যই এই প্রশ্ন শুধু নয়, আমি বলছি এই যে ঘটনা হয়েছে, এতে কি কাউকে আমি বলছি তোমার কাছ থেকে একটু জানতে চাইছি, মানে এই প্রশ্নগুলো তো আদালতে উঠেছিল, অবশ্যই আমি মাননীয় বিচারপতি কি বলেছেন ডাকবো, কিন্তু একটু জানতে চাইছি তোমাকে যখন এই স্টুডিও থেকে, আমাদের স্টুডিও থেকে বেরোনোর পর পুলিশ তোমাকে আটক করলো, তারপর গ্রেফতার করলো, কিন্তু তারপর এই যে তুমি 4 দিন ছিলে, তোমার কাছ থেকে পুলিশ কি জানতে চাইলো? দেখুন, আমার কাছ থেকে জানতে চেয়েছে আমি কোথায় ছিলাম মিছিলের, কার কার সাথে যোগাযোগ করেছি, এবং পুলিশের সাথে আমি কোঅপারেট, যেই প্রশ্নের উত্তর চেয়েছে আমি একদম অনেস্টলি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। এবং আমি বলেছি যে যারা ওই দিনকে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে তাদেরকেও চিহ্নিত করা যেমন পুলিশের দায়িত্ব, সেরকম এই যে গণ আন্দোলনের ডাক আমরা 3 জন প্রথম দিয়েছিলাম, তো আমাদেরও এটা নৈতিক দায়িত্ব যে তাদের সহযোগিতা করে যারা এই যে গণ আন্দোলনটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে তাদের সঠিক তদন্তে আমরাও সাহায্য করব, এইটুকুই আমরা কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্টকে বলে এসেছি। কিন্তু তোমাদের বিরুদ্ধে এই যে একের পর এক তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা, অবৈধভাবে জমায়েত, ষড়যন্ত্র করা, উস্কানি দেয়া, এই সমস্ত কিছু কি তোমরা সেদিন করেছিলে? তুমি সেদিন করেছিলে? দেখুন, আমি কারণ শুধু তোমরা যেমন জখম হয়েছো, আহত হয়েছো, অনেক পুলিশ কর্মীও কিন্তু জখম হয়েছেন, নিশ্চয়ই তুমি জানো। একজন পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে, চিকিৎসকরা বলেছেন। দেখুন, এই জিনিসটা তো একদমই অনভিপ্রেত, এবং এই আন্দোলন শুরু হওয়ার আগেই আমরা দেখেছি টিভির মধ্যে পুলিশের বিজ্ঞপ্তি, প্রেস কনফারেন্স করে বিভিন্ন রকম প্ররোচনা যে হবে, এখানে হতে পারে, এটা আগের থেকেই প্রি ডিটারমাইন্ড হয়ে পুলিশ বলে দিচ্ছে যে এই জিনিসগুলো হতে পারে। তাহলে পুলিশ প্রশাসনের কি এক্সট্রা কসাস থাকা উচিত ছিল না যে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যে যদি চেষ্টা হতে পারে তাহলে সেটা যাতে না হয়? পুলিশ তো অন্যান্য সময়ে এক্সট্রা এফার্ট দিয়ে বিভিন্ন জিনিসকে আমরা দেখছি কিরমভাবে এখানটায় কেসকে ধামাচাপা লোপাট দেওয়ার জন্য পুলিশ প্রথম থেকেই এখানটায় এক্সট্রা কসাস হয়ে এক্সট্রা ফোর্স দিয়ে এখানটায় কাজ করেছে। এই আন্দোলনের সময় এটা এখান থেকে আমি নির্দিষ্টভাবে প্রশ্ন রয়েছে চন্দ্রিমাদির কাছে। চন্দ্রিমাদি, আন্দোলনকারীরা নয়, যেটা সায়ন করছে এবং যেটা সকলের প্রশ্ন সেটা হচ্ছে যে উস্কানি, বিরোধীরা বলছে যে উস্কানিটা সরকারের তরফ থেকে এসেছিল। আপনি প্রিকনসিভ বলছিলেন না, একদম আগে থেকেই সরকার উস্কানি দিয়েছিল, শাসক দল উস্কানি দিয়েছিল, যার ফলে সেদিন এই ঘটনাটা। আমি তীব্র প্রতিবাদ করি, শাসক দল কোনো জায়গায় কখনো উস্কানি দেয়নি। এই শহরে গণতন্ত্র আছে বলে, উস্কানি দেয় না বলে, তাই এখানে যত রকমের আন্দোলন সেটা করা যায়। অন্যান্য শহরে গিয়ে, অন্যান্য প্রদেশে গিয়ে যেখানে অন্য দল রাজত্ব করছে সেখানে গিয়ে দেখা যাবে তারা সেটা করতে পারে না। গণতন্ত্র এখানে আছে। আমি সায়নকে স্বাগত জানাচ্ছি, এখান থেকেই গেছে, আবার এখান থেকেই ওকে বোধহয় অ্যারেস্ট করেছিল, আর এখানেই আবার এসেছে অ্যারেস্ট থেকে মুক্তি পাওয়ার পরে, অর্থাৎ বেল পাওয়ার পরে। আর যেরকম দেখলাম যে ও ধন্যবাদও জানালো বিরোধী দলনেতা, তারপরে ছাত্র সমাজের জন্য আমাদের শঙ্কুদেব পণ্ডাও কত কিছু করেছে সেটা আমরা দেখলাম। তাহলে ফলে বোঝা গেল যে ব্যাপারটা কি, কতটা ছাত্র সমাজের তারা কাদের জন্য করছে কি না, এগুলোই তো মানুষ বলছে, প্রশ্ন এগুলো উঠছে। রুল হচ্ছে, সুপ্রিম কোর্টও বলেছেন, মাননীয় সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, রুল
হচ্ছে বেল ইজ এ রুল, বেল দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। গেছে কে গেছে সেটা বেলের এগেইনস্টে। না ঠিকই, আমি বলি আজ একটু বলতে দাও। না না বলবেন বলবেন বলবেন, আমি একটু উল্লেখ করে দিই। বলতে দাও, না আমি বলবো যে একবারে প্রশ্ন করবে, একদম প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না, সেটাও কিন্তু মাননীয় বিচারপতি বলেছেন। হ্যাঁ নিশ্চয়ই প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না, প্রতিবাদের কণ্ঠরোধ কেউ করতে যায়নি। আমরা যদি প্রতিবাদের কণ্ঠরোধ করতে যেতাম তাহলে অন্যরকম ব্যাপার হতো, সেটা কখনো আমরা করি না, কখনোই করি না। এবারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, রাজ্য সরকার যদি গিয়ে থাকে যে বেলের জন্য গেছে, মানে বেল দেয়া হয়েছে কি না দেয় সেটা ঠিক কি না ঠিক, সেটা সুপ্রিম কোর্টে গেছে। আমি জানি না জাস্টিস অমৃতা সিনহা একলা একলা বসে বেল দিয়েছেন কিভাবে জানি না, এটা ডিভিশন বেঞ্চে হয়তো বোধহয়, বেল টেলের যেগুলো হয় সেগুলো ডিভিশন বেঞ্চে, এটা সিঙ্গেল বেঞ্চে হয়েছে। তারপরে গেছেন ও দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। ঠিক ঠিক আমি আসবো, শঙ্কু আসবো পরে, একদম একদম বসবো, বলবেন কিন্তু আসবো শঙ্কু আসবো, কিন্তু প্রশ্নগুলো রাখতে হবে। চন্দ্রিমাদি যেখানে বলছেন গণতন্ত্রের পরিসর, সত্যিই তো গণতন্ত্রের পরিসরই তো থাকার কথা, প্রত্যেকে তো সেটাই চায়, কিন্তু বিরোধীরা যখন আন্দোলন করতে যান, কোনো জমায়েত করতে যান, তখন চন্দ্রিমাদি কোনো মিটিং মিছিল করতে যান, তখন আদালত থেকে অনুমতি আনতে হয়, এটাই তো গণতন্ত্রের পরিসর, তাই না? আর এখানে তো প্রশ্নটা উঠবে, এটা কোনো প্রিকনসিভ নয়। এক দুই হচ্ছে কুণাল ঘোষ বললেন 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে নবান্ন, একটু শুনে নিন চন্দ্রিমাদি, একটু শুনে নিন। না না ইউ শুড বি নিউট্রাল, একটু তো শুনতে হবে, আপনাকে বলতে দিয়েছি। আমি বলছি নিউট্রাল, কারণ এখানে তো চ্যানেলে প্রতিযোগিতা আছে, কে যাবে, কার টিআরপি বেশি হবে। নিউট্রাল হয়েও না, নিউট্রাল হও, নিউট্রাল না হয়ে বলো না। তুমি তো লিডিং কোয়েশ্চেন করছো, ও বলতেই পারে, ওও বলতে পারে, ও বলতে পারে, আমিও বলতে পারি, তুমি নিউট্রাল হও না, তুমি নিউট্রাল হয়ে প্রশ্ন করো। চন্দ্রিমাদি যখন বলছেন তখন আমাকে তো এই প্রশ্নটা করতেই হবে। না না যদি কোনো অপ্রিয় প্রশ্ন হয়, সেটা কি অপ্রিয় প্রশ্ন হলে সেটা তখন নিরপেক্ষতা মেইনটেইন করা হয় না? আপনি বলছেন অপ্রিয় 100টা প্রশ্ন করো, কিন্তু লিডিং কোয়েশ্চেন করো না। তুমি লিডিং কোয়েশ্চেন করছো না, লিডিং কোয়েশ্চেন করা হচ্ছে। আপনি যেখানে গণতন্ত্রের পরিসরের কথা বলছেন, না না ওর বেল পাওয়া নিয়ে আপনারা বিরোধিতা করে, রাজ্য সরকার বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যেতেই পারে, প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা এখানে যেখানে আপনি গণতন্ত্রের পরিসরের কথা বলছেন, যেখানে কুণাল ঘোষ বলছেন 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে নবান্ন অভিযানের দিন, সেখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে ট্যাক্সের, জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা দিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। শঙ্কু তোকে যাবে না নাকি? রাজ্য সরকারের গলা টিপে রেখে দেবে নাকি? প্রতিবাদ করা যাবে না? এই আন্দোলনটার পেছনে পুরোপুরি প্রভোকেশন ছিল। আজিকর কাণ্ডে আপনারা সিবিআই চাইছেন, মুখ্যমন্ত্রী প্রথম দিন বললেন, তারপরে আবার সিবিআই চেয়ে আপনারাই বলছেন সিবিআই এর কাছে এখন জবাব চাই, মানে সব বিরোধিতা হয়ে যাচ্ছে না? স্বাভাবিক তো, তাড়াতাড়ি করার জন্য। আবার তো তুমি একই যায়, আরে প্রমাণ নষ্ট হয়ে গেলে বলবে তো, সিবিআই বলবে যে প্রমাণ নষ্ট হয়ে গেছে। আপনারা প্রমাণ নষ্ট করেছে, একের পর এক প্রমাণ নষ্ট করেছে, ধৈর্য ধরো, জাস্টিস দিতে পারেননি আপনারা। যতক্ষণ না সিবিআই বলে, আগে রেজিগনেশন দিয়ে সব কথা বলুন। সিবিআই বলে প্লিজ আমাকে একটু একটু বলে নিন তারপর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি বলবো যে আদালত প্রশ্ন তুলেছে এই বিচারের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, তার উত্তর এখনো পাওয়া যায়নি, চন্দ্রিমাদি আশা করি দেবেন। আদালত সন্দেহ প্রকাশ করেছেন যে আপনারা টেররিস্ট করছেন, যারা প্রতিবাদ করতে যাচ্ছেন তাদেরকে টেররিস্ট অ্যাপ্রোচ নিয়ে ভয় দেখাচ্ছেন যাতে তারা না করতে পারে। তাই এখনো পর্যন্ত 120 জন নয় 200 জন গ্রেপ্তার হয়েছেন। তাই এখনো পর্যন্ত সরাসরি আপনারা যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন, প্রত্যেকের বাড়িতে রাতে বিরেতে পুলিশ পাঠিয়ে দিচ্ছেন যাতে প্রতিবাদ বন্ধ করা যায়। 1 2 আদালত অবজারভেশনে স্পষ্ট করে ওরালে লিখেছেন, তাতে বলেছেন যে আপনারা এই যারা আন্দোলনকারী ছিলেন তাদের সাথে কথা বলতে পারতেন, নেগোসিয়েট করতে পারতেন, করে জায়গা বলতে পারতেন কোথায় কিভাবে আন্দোলন হবে, আপনারা করেননি। কাকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছেন? চন্দ্রিমাদি আপনার কাছে প্রশ্ন করছি, সেই সুপ্রতিম সরকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাট ধরে টেনে সিঙ্গুর থেকে বের করে দিয়েছিলেন, তিনি এখন আপনাদের মসিয়া হয়েছেন। তিনি শিখিয়ে দেবেন কিভাবে স্টুডেন্ট আন্দোলন কন্ট্রোলড হবে। একটা সরকার তারা ক্ষমতায় এসেছে, তারা প্রতিবাদ, মানুষের প্রতিবাদকে স্পষ্ট করুক যে তারা এই ধর্ষক যারা করেছে তাদের সমর্থন করে কি করে না। প্রতি ক্ষেত্রে তারা এমন স্টেপ নিচ্ছে, মানুষ আজকে প্রশ্ন তুলছে যে আপনারা ধর্ষকদের পক্ষে কেন কাদের বাঁচানোর চেষ্টা করছেন? কেন সন্দীপ বাবুকে এখনো পর্যন্ত সাসপেন্ড করা গেল না? যদি ও
একটা আন্দোলন ডেকেছে বলে গ্রেপ্তার হয়ে যায়, আদালত প্রশ্ন তুলেছে আপনি উত্তর দিন। তাহলে সন্দীপ বাবু কলেজের প্রিন্সিপাল এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর কেন এখনো পর্যন্ত তিনি চাকরিতে থাকবেন? কেন তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে না? কেন তাকে সাসপেন্ড করা হবে না? এবার বলি প্রথমে টেররাইজ করা, এটা জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে টেররাইজ করার করেছে, তাই তো? অমৃতা জাস্টিস উনি বলেছেন যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন তাদের কজনকে গ্রেফতার করা হয়েছে। না না, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন, রাজনীতিবিদদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? না, উস্কানিমূলক কে করেছে কি না করেছে জাস্টিস অমৃতা সিনহার কাছ থেকে আমি ওনার অর্ডার নিয়ে কিছু বলছি না, এটা এক্সপেক্টেড। উনি বলেছেন, ঠিকই বলেছেন, ওনার যা যা বলার উনি যেরকম ভাবে বলতে চান উনি ঠিক ঠিক বলেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই, অর্ডার সম্পর্কে বলার নেই, অর্ডার সম্পর্কে বলার নেই। কিন্তু জাস্টিস অমৃতা সিনহার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। সেটা বিভিন্ন ক্ষেত্র যদি আমি এখন বিস্তারিত বলতে চাই, রায় বিপক্ষে গেছে বলে তাই সবসময় বিপক্ষে দেবে, ওটা কোনো ব্যাপার নয়। এই যে তারপরে বললো এই আমাকে শঙ্কু যে সুপ্রতিম সরকারকে দিয়ে কেন প্রেস কনফারেন্স করানো হলো, যে কিনা বার করে দিয়েছিল সে মাসিয়া হলো, তাহলে আমি যদি কিছু প্রশ্ন করে ফেলি শঙ্কুদেব পান্ডাকে সেটা আবার ব্যক্তিগত হয়ে যাবে। আপনাদের আন্দোলন নয়, এটা শুধু আপনার কাছে আসবো, এই পর্বে আসবো যখন এই বিক্ষোভ প্রতিবাদের বিক্ষোভ প্রতিবাদের কথা যখন উঠছে, আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেফতারের পর সিটিতে প্রতিবাদের কর্মসূচিতে মত্ত অবস্থায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছে আরো এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। দেখুন, রাজ্যটাকে সিভিক পুলিশ সিভিক ভলান্টিয়ার দিয়েই চলবে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। সিভিক ভলান্টিয়ার যারাই হোক, এদের মাথার উপর কারা আছে, যে কাদের হাত আছে, যে কার বা কাদের হাত আছে, যে যার জন্য তাদের ক্ষমতাটা এত বেশি। আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচিতে মত্ত অবস্থায় ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার অভিযোগ ঘিরে আরও এক সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিযুক্ত সিঁথি থানার সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গন্ড। আন্দোলনকারীদের অভিযোগ মত্ত অবস্থায় থাকলেও তাকে ছেড়ে দেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরী। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার হয়েও ঘুরতেন পুলিশের মোটর বাইক নিয়ে। সিঁথি কাণ্ডেও সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর যে মোটর বাইক নিয়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে তাতেও লেখা ছিল পুলিশ। এখানেই আন্দোলনকারীদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ার হয়েও কি করে পুলিশ লেখা মোটর বাইক ব্যবহার করছিল অভিযুক্ত। আন্দোলনকারীদের দাবি, যে মোটর বাইক নিয়ে সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর যাচ্ছিল সেটির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে 2008 সালে। পড়ুয়াদের প্রশ্ন, সাধারণ মানুষের ক্ষেত্রে গাড়ির কাগজপত্রে সামান্য গড়মিল হলেই জরিমানা করে পুলিশ, কিন্তু সিভিক ভলান্টিয়ার ইন্স্যুরেন্স ছাড়াই কি করে মোটর বাইক নিয়ে ঘোরেন? যেই সিভিক ভলান্টিয়ারকে আইডেন্টিফাই করা হলো যে সে মদ্যপ অবস্থায় এবং সে বেসামাল, সে যে বাইকটা নিয়ে যাচ্ছে সেটারও 2008 থেকে রেজিস্ট্রেশনের ইন্স্যুরেন্স ফেল, সেটা নিয়ে সে চালিয়ে যাচ্ছে। আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতারের পর বারবার জিজ্ঞেস করা হলেও তার পেশা কি তা বলতে চাননি খোদ কলকাতার পুলিশ কমিশনার। এবার সিঁথির ঘটনায় মত্ত অবস্থায় বিক্ষোভ কর্মসূচির মধ্যে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়া অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে পালানোর সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে বারবার তাদের সামনে আনার দাবি জানানো হলেও কোনো উত্তর দেননি কর্তব্যরত সার্জেন্ট। যিনি 5.5 ঘন্টা ধরে আমাদের মাঝে দাঁড়িয়েছিলেন, উনি যথেষ্ট পরীক্ষা দিয়ে খাটনি করে চাকরি পেয়েছেন, আমরা এই বিশ্বাস করছি। তাহলে ওনার কি একটু মান সম্মান নেই যে একটা সামান্য সিভিকের জন্য উনি ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন? আন্দোলনকারী পড়ুয়াদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারদের এত ক্ষমতা ও প্রভাব কোথা থেকে আসছে? সিভিক ভলান্টিয়ারদের মাথার উপর কাদের হাত রয়েছে? রাজ্যটাকে সিভিক পুলিশ সিভিক ভলান্টিয়ার দিয়েই চলবে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। সারা রাজ্য জুড়ে যে প্রশ্নটা উঠে আসছে আরজি করের ঘটনায় সিভিককে প্রোটেক্ট করতে গিয়ে পুরো একটা ওসি, এতগুলো থানার ওসি, প্রায় পুলিশ প্রশাসন রাস্তায় নেমে এলো। এতদিন
আরজি করের ঘটনা নিয়ে ভাবছিলাম যে প্রমাণ লোপাট কি করে হচ্ছে, আজকে তো প্রমাণ আমরা নিজের চোখে পেয়ে গেলাম যে একজন সিভিককে নিজে ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে যখন টেস্ট করা হচ্ছে না ঠিক করে, ওসি সামনে বসে আছে, তাহলে প্রমাণ লোপাট যে কি করে হচ্ছে সেটা তো সব চোখের সামনে দেখা যাচ্ছে। এই সিভিক ভলেন্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে, কিসের বেসিসে তাদেরকে নেওয়া হচ্ছে, তাদের কি শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের কি কোয়ালিটি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারিদিকে ছড়িয়ে রেখেছে, তারা চায় এই ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। সিভিক ভলেন্টিয়ারের ইতিবাচক দিক আমরা পাচ্ছি, কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করছেন, এই অন্যায় কাজ তো সমাজের অন্য পেশার লোকও করে। এই সিভিক ভলেন্টিয়াররা যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একদিন মদ খাওয়া চেক করে, গরিব লোকের থেকে বেশি ধনী বড় লোক প্রতিষ্ঠিত লোক বেরোবে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই। সিটিকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ, সিভিক ভলেন্টিয়ারদের এত দৌরাত্ম্য কার বলে বলিয়ানেরা? এদের মাথায় কাদের হাত? দেখো, এদের নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছিল যে যেভাবে শাসক দলের লোকজন নাম পাঠিয়ে এদেরকে নিয়োগ করেছে, না এদের প্রশিক্ষণ আছে, না কোনো মানে আইনগত ভিত্তি আছে, না কোনো দক্ষতা আছে, ফলে এরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। বারবার অভিযোগ উঠছে। এটা আমরা শুধু অভিযোগ করিনি, মানে কলকাতা হাইকোর্ট পর্যন্ত করেছে এই সিভিক ভলেন্টিয়ারদের দিনের পর দিন স্থায়ী পদে নিয়োগ নেই। মানে 40% কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদগুলো শূন্য পদ আছে। তুমি কি করে ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করবে? তুমি যদি স্থায়ীভাবে পদগুলো শূন্য পদগুলোকে পূরণ না করো, প্রশিক্ষণ ঠিক মতো না দাও, দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করো। কিন্তু একই সাথে আমি বলতে চাই, কুণাল থেকে শুরু করে তন্নিমাদিরা অমৃতা সিনহা সম্পর্কে বলতে গিয়ে কেমন যেন একটা ভাব দেখালেন। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে যদি সায়ন লাহিড়ী যে আহ্বায়ক, মানে তার বিরুদ্ধে স্পেসিফিক কেন আপনি তো কোনো প্রমাণ ছাড়া স্পেসিফিক কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করতে পারেননি। যারা অন্যায় করেছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আপনার পুলিশ যেটা করছে সেটা হলো মানে আন্দোলনকারীদের উপরেই নির্যাতন নামিয়ে দিচ্ছে। আপনিও একদিন বিরোধী দলে ছিলেন, আগামী দিনে আপনিও বিরোধী থাকবেন। গণ আন্দোলন করতে গিয়ে যদি রাষ্ট্রীয় সন্ত্রাস নামে, পুলিশ প্রশাসনের নির্যাতন নামে, আদালতকে সংবিধানের 19 নম্বর ধারা রক্ষা করতেই হবে। ফলে আপনারা যে ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার পুলিশকে দিয়ে করাচ্ছেন, বাধ্য হয়ে বারবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে সংবিধানের 19 নম্বর ধারা রক্ষা করবার জন্য, স্বাধীনতা রক্ষা করবার জন্য। আপনি মনে করুন, একটাও সিবিআই তদন্ত হতো না যদি আপনার পুলিশ যদি প্রথম থেকেই যদি মানে সক্রিয় ভূমিকা নিতে পারতো। এই আরজি করে ঘটনা, একটাও সিবিআই তদন্ত হতো না। যদি রেশন দুর্নীতির কথা ভাবুন, শিক্ষক দুর্নীতির কথা ভাবুন, যদি আপনার পুলিশ ব্যবস্থা নিত, তাহলে কলকাতা হাইকোর্টকে একের পর এক রায় দিতে হতো না। বিশ্বনাথ দা, সেইটা সন্দেশখালী হোক বা এই ঘটনা আরজি করের ঘটনা হোক, মাননীয় বিচারপতিকে বলতে হয়েছে যে আমি যদি এটাই উপযুক্ত সময় সিবিআইকে তদন্তভার দেয়া যদি না দিই, মানুষের মন থেকে আস্থা চলে যাবে। চন্দ্রিমাদি, বিশ্বনাথ বাবু অনেক কথা বললেন, আর্টিকেল 19 অনেক কথা বললেন। তো মূল কথাটা কি, যে আমরা কি সিভিক ভলেন্টিয়ার কিরম করে নিয়েছি, তা আপনি একটা মামলা করে দিন না, একটা মামলা করে দিন, করে দিয়ে দেখা যাক যে আমাদের করা আছে, বলবে আপনার কাছে পকেটে আছে, আপনি বলে দেবেন, হয়ে গেল। কেমন কেমন লাগছে না ওইসব বলবেন না আমাকে। জাস্টিস অমৃতা সিনহা কেমন কেমন যা বলেছি আদালতকে বলতে হয়েছে, মাননীয় বিচারপতিদের বলতে হয়েছে সিভিক ভলেন্টিয়াররা কতটা কাজ করবে, তাদের এখতিয়ার কি, এটা মনে করিয়ে দিতে হয়েছে। তারপরও সিভিক ভলেন্টিয়ারদের এই দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি। শুধু এই ঘটনা নয়, শুধু সঞ্জয় রায় সম্প্রতি উদাহরণ নয়, আজকে যে ঘটনাটা ঘটলো, এরপরও এই প্রশ্ন উঠবে না? দেখুন প্লিজ একটু চুপ করুন। রাজনীতির এই অভিযোগ, পাল্টা অভিযোগ, এই আকচাকচি, একদম এই শব্দটা ব্যবহার করলাম, তাতে আসল প্রশ্নটা হারিয়ে যাবে না তো? একদম। আমরা যারা আন্দোলনকারী চিকিৎসক একটা কথা স্পষ্ট, আগের দিনও বলেছি, আজকেও বলছি, যেভাবে গোটা আন্দোলনকে কেবল শাসক ভার্সেস বিরোধী এই রাজনীতির আকচাকচিতে জড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের কাছে জাস্টিসের যে মূল প্রশ্ন সেই ব্যাপারটাই হারিয়ে যেতে চলেছে। একদিকে শাসক দল বলছে আমরা জাস্টিস চাই, এই করছি, বিরোধী দল বলছে আমরা জাস্টিস চাই, আমরা এই করছি। আমরা স্পষ্ট বলতে চাই আমাদের কাছে জাস্টিসের দাবি, নির্দিষ্ট 5টা দাবি কিন্তু আমরা করেছি। সেখানে সিবিআইকেও আমরা চাপ দিচ্ছি, সিবিআইকেও বলছি দ্রুত তদন্ত করতে হবে, আমরা চাইছি পুলিশ কমিশনারের পদত্যাগ করতে হবে,
আমরা চাইছি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, আমরা চাইছি প্রত্যেকটি কলেজে যে থ্রেটের রাজনীতি চলছে, যে টেরর চলছে, সেটাকে ভেঙে দিতে হবে। আমরা চাইছি প্রত্যেকটা হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে মহিলা কর্মী সহ পুরুষ কর্মী প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে বারবার কেবলমাত্র শাসক ভার্সেস বিরোধী, এই বাইনারিতে আমাদের আন্দোলন কিন্তু আটকে নেই। আমাদের আন্দোলন কিন্তু একদম একটা জাস্টিস, ন্যায় বিচারের প্রশ্ন থেকে শুরু হয়েছিল এবং সেই দিকেই কিন্তু নির্দেশ করছে। এটাকে কেবলমাত্র এই শাসক বিরোধী দলের যে বাইনারি, এটা দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট জানাতে চাই, একদম আরজিকর কাণ্ডের প্রত্যেকেই আমরা চাই, শুধু চাওয়া নয়, একদম স্পষ্ট করে দাবি, বিচার দ্রুত হোক, সুবিচার আসুক, এটা একেবারে দাবি। আর প্রতিবাদ সেটা চলতে থাকুক, না হলে শুধু কথার কথাই থেকে যাবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। সমস্ত খবর এবং তার আপডেটের জন্য আপনাদের চোখ থাক এবিপি আনন্দে।